ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 12। কেবিনের দরজা ঠেলে ভেতরে ডাক্তার প্রবেশ করলেন। তার ঠিক পেছনেই ছায়ার মতো এসে দাঁড়ালো এইডেন জায়দাদের সশস্ত্র গার্ডরা। প্রত্যেকের হাতে উদ্যত পিস্তল আর পাথরের মতো শক্ত মুখচ্ছবি। ডাক্তারের ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার স্পষ্ট ফুটে উঠেছে ভয় আর আতঙ্কের ছাপ। নাহিয়ান ডাক্তার এবং এই বিশাল গার্ড বাহিনীকে দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। সে বুঝতে পারল এরা সবাই এইডেন জায়দাদের নির্দেশে চলা পালিত অনুচর। নাহিয়ান নিজেও একজন পেশাদার ডাক্তার। সে চাইলেই নোভার শারীরিক অবস্থা পরীক্ষা করতে পারত, কিন্তু এই মুহূর্তে সে বড় অসহায়। নোভার এমন লাজুক আর ক্ষতবিক্ষত অবস্থা দেখে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তার পরম আদরের মানুষটার গায়ে হাত দেওয়ার মতো মানসিক শক্তি সে এই মুহূর্তে সঞ্চয় করতে পারেনি। নাহিয়ান প্রতিটা গার্ডকে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ তার দৃষ্টি দরজার বাইরে থেকে যেতেই সে চমকে উঠল। দরজার ওপাশে থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ ঠিক তার দিকেই নিবদ্ধ হয়ে আছে। নাহিয়ান প্রথমবারের মতো বেশ অবাক হয়ে গেল। মানুষটার চোখের মনির রং এমন ভিন্নধর্মী হতে পারে তা কি আগে কখনো দেখেনি। বাইরে দাঁড়িয়ে থাকা এইডেন আর ভেতরে প্রবেশ করলো না। সে নিজেকে দরজার আড়ালে সরিয়ে নিয়ে করিডোরের ঠায় দাঁড়িয়ে রইল। সে নিজেও জানে না কেন একজন সাধারণ মেয়ের জন্য সে পুরোটা রাত হাসপাতালের করিডোরে কাটিয়ে দিচ্ছে। কোনো যুক্তি বা কারণ তার জানা নেই, শুধু একটুকু জানে এই জায়গা ছেড়ে কোথাও যেতে তার মন চাইছে না। ভেতরে ডাক্তার নোভাকে বারবার পরীক্ষা করলেন। নিবিড় পর্যবেক্ষণের পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। নাহিয়ান নিজে ডাক্তার হওয়ায় অন্য একজন চিকিৎসকের চোখের ভাষা পড়তে তার বিন্দুমাত্র দেরি হলো না। সে প্রচণ্ড ধীর অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পেশেন্টের কন্ডিশন কেমন? ডাক্তার নাহিয়ানের দিকে তাকালেন, দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, পেশেন্টের কন্ডিশন আসলে খুবই নাজুক। তার উপর দিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ধকল গিয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার প্রচুর ব্লিডিং হয়েছে, যা হয়তো আগে কেউ লক্ষ্য করেনি। সব মিলিয়ে মেয়েটি চরমভাবে ট্রমালাইজড হয়ে আছে এবং বর্তমান সে সম্পূর্ণ জ্ঞানহীন। ডক্টরের বলা প্রতিটা শব্দ যেন নাহিয়ানের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। সে কোনোভাবে নিজেকে আবেগ সংবরণ করে শুকনো একটা ঢোক গিলে জিজ্ঞাসা করলো, ফুল রিকভার হতে কত সময় লাগবে? ডাক্তার কিছুক্ষণ নীরব থেকে নিচু স্বরে বললেন, এটি সম্পূর্ণ নির্ভর করছে পেশেন্টের নিজের ওপর। তার মনোবল যদি শক্ত থাকে তবে হয়তো খুব দ্রুত সুস্থ হবেন, তবে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে তার জ্ঞান ঠিক কবে ফিরবে। নাহিয়ান করুণ চোখে নোভার দিকে তাকালো। বুক ফেটে মায়া হচ্ছে তার আগেই অন্য কোনো পুরুষ নোভাকে এভাবে পৈশাচিক লালসার শিকার বানিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই চিন্তাটাই তার দম বন্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তার গলা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। কিন্তু যাই ঘটুক না কেন, সে নোভাকে ঘৃণা করতে পারবে না, কোনো দিনও না। নিজের ভালোবাসার মানুষটি অন্যের স্পর্শে মলিন হয়ে গেছে বলে সে কি ভালোবাসা মন থেকে মুছে ফেলা সম্ভব? নাহিয়ানের ক্ষেত্রে তা অসম্ভব। তার ভালোবাসা কোনো শর্তের জালে আটকা নয়। ডাক্তার কেবিন থেকে বের হতেই এইডেনের মুখোমুখি হয়ে তার পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। করিডোরের দেয়ালের সাথে হেলান দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে এইডেন জায়দাদ। এইডেন ধীরালয়ে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার এইডেনকে খুব ভালো করেই চেনে। এই দুর্ধর্ষ মানুষটাকে চেনে না এমন কোনো লোক যুক্তরাজ্যে খুব কমই আছে। এইডেন কিছু জিজ্ঞেস করার সুযোগ দেওয়ার আগেই ডাক্তার কম্পিত কণ্ঠে বলতে শুরু করলেন, আপনার পেশেন্টের উপর মানসিক এবং শারীরিকভাবে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় তিনি প্রচণ্ড ট্রমালাইজড হয়ে আছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ জ্ঞানহীন। উনি ঠিক কখন বা কবে স্বাভাবিক অবস্থায় ফিরবেন তা
এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তারের প্রতিটা শব্দ এইডেনের মস্তিষ্কে গিয়ে আঘাত করতেই সে কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। কিন্তু পরক্ষণে তার ভেতরে হিংস্র সত্তাটা জেগে উঠল। সে অতর্কিত ডাক্তারের কলার চেপে ধরে উন্মাদের মতো চিৎকার করে উঠল, জানো না, জানানো সম্ভব না মানে কি? হ্যাঁ, ওর জ্ঞান ফিরবে না সেই কথা বলার সাহস তোকে কে দিল? ডাক্তার, ভালো করে শুনে রাখ, আমার নোভার জান এখন তোর হাতে, আর তোর জান কিন্তু আমার হাতের মুঠোয়। কি করে ওকে সুস্থ করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি এই মুহূর্তে ওর চোখের পলক দেখতে চাই। ডাক্তার ভয়ে কুঁকড়ে গিয়ে আমতা আমতা করে বললেন, দেখুন মিস্টার জায়দাদ, এটা তো আমাদের হাতে নেই। চাইলেই আমরা সব পারি না। মেয়েটার ওপর এমন পাশবিক নির্যাতন করার আগে আপনার একবার ভাবা উচিত ছিল। কথার রেশ শেষ হওয়ার আগেই এডেন রক্তচক্ষু নিয়ে ডাক্তারের নাক বরাবর সজোরে ঘুষি চালিয়ে দিল। প্রচণ্ড আঘাতে ডাক্তার ছিটকে পড়ার আগেই পেছন থেকে কেনিতে এসে এইডেনকে চাপটে ধরে সরিয়ে নিল। ডাক্তার যেন জমের দুয়ার থেকে ফিরে এলেন কোনো মতে। টাল সামলে তিনি ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে বাঁচলেন। ডাক্তার চলে যেতেই কেনিত অবাক হয়ে এডেনের দিকে তাকালো। সে বেশ বিরক্ত হয়েই বলল, বস, সামান্য একটা মেয়ের জন্য আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন কেন? ওর মতো হাজারো মেয়ে আপনি এক তুড়িতেই পেয়ে যাবেন, অথচ আজ আপনি কিনা নিজের হাত নোংরা করছেন এমন একটা সাধারণ মেয়ের জন্য। কেনিতের কথা শুনে এডেনের রাগ যেন বহু গুণ বেড়ে গেল। সে ক্ষিপ্ত গতিতে কেনিতের কলার চেপে ধরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে করে বলল, জাস্ট শাট আপ ইয়োর ফাকিং মাউথ। কেনিত স্তম্ভিত হয়ে এইডেনের দিকে চেয়ে রইল। সে এইডেনের অত্যন্ত বিশ্বস্ত সহচর। এইডেন তার উপর সচরাচর এভাবে ক্ষোভ উগড়ে দেয় না, কিন্তু আজ যেন সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। এইডেন সজোরে ধাক্কা দিয়ে কেনিতকে সরিয়ে দিল। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে হনহন করে করিডর দিয়ে বেরিয়ে গেল। গাড়ির ড্রাইভিং সিটে বসে এইডেন যেন এক উন্মাদ। এক্সিলেটরে সজোরে চাপ দিয়ে সে গাড়ির গতি বাড়িয়ে দিল সর্বোচ্চ সীমায়। লন্ডনের রাস্তা দিয়ে ঝড়ের বেগে গাড়িটা ছুটে চলেছে। এক হাত দিয়ে অবিন্যস্ত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে সে আরো গতি বাড়িয়ে দিল। তার বুকের ভেতর নিঃশ্বাসের গতি বড্ড বেগতিক। প্রতিটা শ্বাস যেন আগুনের হালকা হালকা হয়ে বের হচ্ছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে সামান্য একটা মেয়ে তাকে এভাবে কাবু করে ফেলছে। বছরের পর বছর এইডেন শুধু দেখেছে কি করে মেয়েদের নিজের পায়ের নিচে পিষে ফেলতে হয়, কি করে তাদের কাবু করতে হয়। সেখানে মাত্র দুদিনের পরিচয়হীন একটা মেয়ে তার সাজানো সাম্রাজ্য আর কঠিন মনটাকে এভাবে তছনছ করে দিতে পারে না। সে প্রচণ্ড আক্রোশে তার ক্যাসিনো ক্লাবের সামনে এসে সজোরে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণ রাস্তার কালো দাগ পড়ে গেল। ভেতরে প্রবেশ করে সে উন্মাদের মতো তার ড্রাগস আর নেশাজাতীয় দ্রব্যগুলো টেবিলের ওপর সাজিয়ে রাখল। টেবিলের ওপর রাখা সাদা পাউডারগুলোর দিকে তাকিয়ে তার হাত দুটো কাঁপছে। পকেট থেকে একটা পুরনো এটিএম কার্ড বের করে তার ধারালো দিকটা দিয়ে পাউডারগুলোকে ঘষে ঘষে কয়েকটা সমান লাইন ভাগ করলো সে। এরপর পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে সরু পাইপের মতো ভাঁজ করে নিল। টেবিলের ওপর ঝুঁকে পড়ে এক নিঃশ্বাসে সে পাউডারগুলো নাকের ভেতর টেনে নিল। মুহূর্তের মধ্যে মনে হলো তার মস্তিষ্ক কেউ যেন 1000 ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ ছেড়ে দিয়েছে। এক ঝটকায় শরীরটা শিউরে উঠল, যেন সে কোনো স্বর্গীয় সুখের নাগাল পেয়েছে। কিন্তু হায়, সে সুখের স্থায়িত্ব ছিল মুহূর্তের। আবারও সেই মোহময়ী মুখ, নোভার যন্ত্রণা মাখা চেহারাটা তার মস্তিষ্ক বিষাক্ত সাপের মতো ঘুরপাক খেতে লাগলো। সে পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে পায়চারি শুরু করলো। এবার সে ইঞ্জেকশন বের করে ড্রাগসটাকে তরল বানিয়ে সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীরে পুশ করতে লাগলো। পরপর 3 ডোজ নেওয়ার পর সে কিছুটা নেশাগ্রস্ত হলো। তার চোখের সাদা অংশগুলো টকটকে লাল হয়ে উঠল, দৃষ্টি হয়ে গেল ঝাপসা। এইডেন টলতে টলতে ক্লাবের ভেতরে অল্প পোশাক পরা মেয়েদের সামনে গিয়ে দাঁড়ালো। তার মতো মানুষকে সামনে পেয়ে মেয়েগুলো যেন মেঘনা চাইতেই জল পাওয়ার আনন্দে মাতোয়ারা। এইডেন সামনে দাঁড়ানো একটা উন্মুক্ত মেয়ের কোমরে হাত দিয়ে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। সে চাইল অন্য কারো শরীরের গন্ধে নোভার স্মৃতি মুছে ফেলতে,
চাইলো আরও ঘনিষ্ঠ হতে, কিন্তু নেশার এই চরম ঘুরেও যখন সে চোখ বুজেছে, নোবার সেই আর্তনাদ আর নিষ্পাপ মুখটা ভেসে উঠছে তার ঘৃণ্য ঘৃণা আর এক অদ্ভুত বিতৃষ্ণায় সে মেয়েটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। এক মুহূর্তে নিজেকে সরিয়ে নিল সেখান থেকে। তার নিজের কাছেই নিজেকে এখন বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। জীবনের প্রথমবার এইডেন জাইদাত কোনো কিছু থেকে প্রাণপণে পালাতে চাচ্ছে, অথচ সেই ছায়াটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। রাগে, ক্ষোভে আর অসহায়ত্বে সে পাশের দেয়ালে সজোরে ঘুষি মারতে শুরু করলো। প্রতিটা ঘুষির সাথে সাথে তার হাতের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসছে। দেয়াল ভিজে যাচ্ছে লাল রক্তে, তবুও সে থামছে না। তার শরীরে ব্যথার চেয়েও মনের ভেতরের এই আকাশ অকাল ঝড় যেন অনেক বেশি যন্ত্রণাময়। কিছুক্ষণ পর সে হঠাৎ শান্ত হয়ে এলো। ক্লান্তিতে তার শরীর নিয়ে পড়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর কি যেন একটা ভেবে সে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। রক্তাক্ত হাত নিয়েই সে কোনো দিকে না তাকিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। ঘরটির ঠিক মাঝখানে মানুষের হাড়ের গুঁড়ো দিয়ে আঁকা হয়েছে একটি বিশাল এবং বিভীষিকাময় পেন্টাগ্রাম। সেই বৃত্তের কেন্দ্রে একটি নিচু পাথরের দেবী, আর যার ওপর রাখা হয়েছে একটি কাটা কালো ছাগলের মাথা। কাটা গলার অংশ দিয়ে এখনো চটচটে গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে পাথরের গায়ে। বেদির চারপাশে 7টা কালো মোমবাতি জ্বলছে, তবে অদ্ভুত বিষয় হলো তাদের শিখার রং স্বাভাবিক আগুনের মতো নয়, বরং গাঢ় নীল। দেয়ালের এক কোণায় দাঁড়িয়ে আছে বিশাল এক ভিক্টোরিয়ান আয়না। আয়নার কাছে ওপর মানুষের রক্ত দিয়ে লাতিন ভাষায় লেখা, ফ্যানি অ্যান্ড মি, আমার কাছে এসো। ছাদ থেকে ঝুলছে অসংখ্য মরচে ধরা হুক, যেগুলোতে গেঁথে রাখা হয়েছে মানুষের কাটা চুল আর নখ ভর্তি ছোট ছোট নোংরা পুঁটলি। লিলি স্তম্ভিত হয়ে চারদিকে তাকালো। এই আতিকায় বাড়িতে সে ছোট থেকে বড় হয়েছে, অথচ এই ঘরটির অস্তিত্ব সম্পর্কে সে বিন্দু বিসর্গ জানত না। ঘরের ভিতরে গুমট আবহাওয়া এখনো তপ্ত। লিলির মনে হচ্ছে ঠিক মুহূর্তকাল আগেই কেউ এখানে ছিল। সে তাকে দেখে ছায়ার মতো মিলিয়ে গিয়েছে। লিলি ভয়ে একটা শুকনো ঢোক গিলল। তার হাতের মুঠোয় থাকা ছোট চাবিটার দিকে সে আরো একবার তাকালো। এই চাবিটা সে ন্যান্সি রাইলির ঘর থেকে পেয়েছিল যেদিন ন্যান্সি মারা যায়। চাবিটা সাধারণ কারো চাবির মতন নয়, আকারে বেশ বড় এবং এর কারুকার্য ভীষণ অদ্ভুত। তাদের প্রাসাদ সম বাড়ির সিঁড়ির নিচে দেয়ালের পেছনে যে এমন এক গুপ্ত কক্ষ আছে বা থাকতে পারে, তা ছিল কল্পনার অতীত। আজ সিঁড়ির নিচে পেন্টিংগুলো দেখতে গিয়ে এক ছবি সরাতেই সে চাবি ঢোকানোর গোপন ছিদ্রটি খুঁজে পায়। তখনই ন্যান্সির চাবিটির কথা মনে পড়ে তার, এবং সেই নিষিদ্ধ কক্ষে প্রবেশ করে। রুমের একপাশে বড় পড়ে আছে বিশাল এক প্রাচীন ঘড়ি। ঘড়ির কাঁটা চলছে না, অথচ ভেতর থেকে এক নাগাড়ে টিক 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 শব্দ করে চলছে। এই অসহ্য পরিবেশে লিলি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক পেছন থেকে একটা হাড় হিম করা কণ্ঠস্বর তাকে ডাকলো, লিলি। লিলি পা যেন মেঝেতে গেঁথে গেছে। সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ দেহের রোগা এক বৃদ্ধ মহিলা, যার পরনে কুচকুচে কালো পোশাক। লিলি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে আপনি? এখানে কি করছেন? মহিলাটি মুখে এক বিদঘুটে আর বীভৎস হাসি ফুটিয়ে তুলল। এরপর ভাঙা গলায় বলল, এটা তো আমারই বাড়ি। আমি এখানে থাকবো না তো কে থাকবে? লিলির কপাল বেয়ে ভয়ের ঠান্ডা ঘাম নামতে শুরু করেছে। সে আরো কিছু বলতে চাইল, তবে গলার কাছে স্বর আটকে গেল। তবু বুক ফুলিয়ে সে পুনরায় জিজ্ঞাসা করলো, মানে কে আপনি? মহিলাটা ধীর পায়ে লিলির দিকে এগিয়ে আসতে লাগলো। লিলির মনে হলো তার পুরো শরীর অবশ হয়ে গেছে। সে চাইলেই হাত পা নাড়াতে পারছে না, এমনকি চিৎকার করার ক্ষমতাও কেউ যেন কেড়ে নিয়েছে। মহিলাটি একদম লিলির সামনে এসে দাঁড়ালো এবং তার মুখের ওপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, আমি কে সেটা তোর না জানলেও চলবে, শুধু জেনে রাখ আমি মর্ম।
আই অ্যাম দ্য মাদার অফ ঘোলস। লিলি আর সহ্য করতে পারল না। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। এক তীব্র বিভীষিকা নিয়ে সে জ্ঞানশূন্য হয়ে মেঝেতে ঢলে পড়ল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত এখন ৩টা ১১ মিনিট। হাসপাতালের করিডোরে এখন প্রায় জনমানব শূন্য। ২১৮ নাম্বার কেবিনের ভেতরে নোভা আর নাহিয়ান ছাড়া আর কেউ নেই। নাহিয়ান ক্লান্তি উপেক্ষা করে এখনও নোভার মাথার কাছে বসে আছে। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর দীর্ঘ সফরের ধকল শেষে তার চোখ দুটো ঘুমে বুজে আসছে। বিশ্রাম নেওয়ার মতো ফুরসত সে পায়নি। কেবিনে নিস্তব্ধতা ছিঁড়ে কেবল মনিটর মেশিনের একঘেয়ে বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। নাহিয়ান তার চেয়ারটা টেনে নোভার আরও কাছে নিয়ে বসলো। মেয়েটা এখনো মরণাপন্ন অবস্থায় চোখ বুজে পড়ে আছে। নাহিয়ান আরও নোভার ঘাড়ের সেই নিষ্ঠুর কামড় আর লালচে গলার নিচে লালচে ক্ষতগুলো বেরিয়ে এলো। অনেকটা সাহস সঞ্চয় করে সে এবার নোভার হাতটা নিজের হাতে মুঠোয় পুরে নিল। নোভার গায়ের রং দুধে আলতা, আর সেই তুলনায় নিজের শ্যামবর্ণ হাতটাকে নাহিয়ানের কাছে মনে হলো চা পাতার রঙের মতো। সে আলতো করে নোভার আঙুলগুলো ধরে নিজের মনে বিড়বিড় করে বলল, ভালোবাসি পরি, আমি খুব ভালোবাসি তোমাকে। তোমার গায়ের নোংরা ছোঁয়া লেগেছে বলে তুমি নিজে তো আর নোংরা হয়ে যাওনি, তাই না? আমার কাছে তুমি সব সময় সদ্য ফোটা পবিত্র এক ফুলের মতোই থাকবে। সে চেয়ারে হেলান দিয়ে নোভার মুখশ্রীর দিকে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াবী সে চেহারা! এমন পবিত্র একটা মেয়ের ওপর কেউ এমন নির্মম পাশবিকতা কিভাবে চালাতে পারে? নাহিয়ান তো নোভার দিকে তাকালে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তাকে আঘাত করার কথা ভাবলেও নাহিয়ানের নিজেকে ক্ষমা করতে পারবে না। ঠিক সেই সময় মুহূর্তেই কেবিনের দরজা সজোরে খুলে ভেতরে প্রবেশ করে এইডেন। ড্রাগসের নেশায় তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। একটু পরপর টেনে টেনে শ্বাস নিচ্ছে সে। নাহিয়ান নোভার হাত ধরে বসে থাকতে দেখে এইডেনের নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন আগুনের হলকা বয়ে গেল। নাহিয়ান এইডেনকে দেখেও ভয় পেল না, বরং নোভার হাত আরো শক্ত করে ধরে ভ্রুকুচকে এইডেনের দিকে তাকালো। এইডেন এক প্রকার দৌড়ে এসে নাহিয়ানের চেয়ারে প্রচণ্ড জোরে এক ধাক্কা দিল। হ্যাচকে টানে নাহিয়ানের হাত থেকে নোভার হাতটা ছাড়িয়ে নিয়ে সে উন্মাদের মতো চিৎকার করে উঠল, ডোন্ট টাচ মাই গার্ল, ইউ মাদারফাকার, শি ইজ মাইন, শি ইজ অনলি ফাকিং মাইন। বলেই সে কোনো কথা না বলে নোভার হাত থেকে স্যালাইনের ক্যানোলাটা ছিঁড়ে ফেলল। এইডেন তাকে পাজা করে তুলে নিল। নাহিয়ান বাধা দেওয়ার জন্য দ্রুত এগোতেই এডেনের পকেট থেকে বন্দুক বের করে সরাসরি নাহিয়ানের দিকে তাক করলো। হিংস্র গলায় বলল, ডোন্ট মেক ভায়োলেন্স, ওকে? নাহিয়ান রেগে নিজের হাতের মুঠি শক্ত করলো, কিন্তু বন্দুকের মুখে সে নিরুপায়। এডেনের নাক দিয়ে তখন চুইয়ে রক্ত পড়ছে। সে হাত দিয়ে রক্তটুকু মুছে নিয়ে নোভাকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। তারপর উন্মাদের মতো টলটলে পায়ে নোভাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, মাই প্লেস, মাই সানশাইন, মাই প্লেস। চলবে। এইডেনের পাগলামি কেমন লাগলো বলতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।